আচ্ছা স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো ওজোন হোল এবং ওজোন হোল কাকে বলে, ওজোন হোল সৃষ্টির বিভিন্ন পর্যায় এবং ওজোন সৃষ্টির ন্যাচারাল প্রসেস এবং ওজোন ডিস্ট্রাকশানের বা ধ্বংসেরও কিছু ন্যাচারাল প্রসেস এবং অ্যানথ্রোপোজেনিক প্রসেস, মানে মনুষ্য সৃষ্ট কিছু কারণ। প্রশ্নটা প্রথম হচ্ছে, হোয়াট ইজ ওজোন হোল অ্যান্ড হাউ ইট ইজ ফর্মড। সেকেন্ড প্রশ্ন, ডিসকাস দ্য ফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ওজোন। তো প্রথম আসি, ওজোন স্তরটা কোথায় থাকে না, আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 25 থেকে 35 কিলোমিটার মধ্যে ওজোন অণুর আধিক্য দেখা যায়, O3 অণু। সেই জন্য এই স্তরটাকে বলা হয় ওজোন স্তর। এবার এর কাজ কি না, এর কাজ হচ্ছে সূর্য থেকে আগত যে ইউভি রে, এই ইউভি রেটা থেকে পৃথিবীকে বা আমাদেরকে প্রোটেক্ট করা। কিন্তু রিসেন্ট কয়েক দশকে এই ওজোন অণুর ক্ষয় অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। সেই জন্য আমাদের মানব জগৎ তথা সমগ্র জীবজগৎ একটা ধ্বংসের মুখে বা একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা ওজোন স্তর নিয়ে এত বেশি আলোচনা করছি। তো প্রথম আসি যে ওজোন স্তরটা ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, সেই ঘটনাকে বলা হচ্ছে ওজোন হোল। ওজোন হোল জিনিসটা কি না, ওজোন স্তর মাপার একটা বা ওজনের ঘনত্ব মাপার একটা একক আছে, তার নাম হচ্ছে ডবসন ইউনিট। এই দেখো, ডিইউ ডবসন ইউনিট। মোটামুটিভাবে ধরা হয় ওজোন স্তরের ঘনত্ব যদি 200 ডবসন ইউনিটের বেশি থাকে তাহলে ঠিক আছে, যদি 200 ডবসন ইউনিটের কম হয় তাহলে ওজোন স্তরটা এত বেশি পাতলা হয় যে ইউভি রেটা সরাসরি উপর থেকে নিচে নেমে আসতে পারে বা পৃথিবীতে বেশি পরিমাণে পৌঁছতে পারে। সেই জন্য যখনই যে এলাকায় ওজোন স্তরের ঘনত্ব 200 ডবসন ইউনিটের কম হয়ে যায়, তখন তাকে বলি আমরা সেখানে ওজোন হোল বা ওজোন স্তরে একটা ছিদ্র তৈরি হয়েছে। তাহলে ওজোন হোল সংজ্ঞাটা কী দাঁড়ালো না, পৃথিবীর বায়ুমণ্ডলের যেসব স্থানে ওজোন স্তরের ঘনত্ব 200 ডবসন ইউনিটেরও কম হয়েছে, সেই জায়গাগুলোকে বলছি আমরা ওজোন হোল। আমি এখানে একটা চার্ট দিচ্ছি, খেয়াল করো। 1960 থেকে 2010 পর্যন্ত প্রতি দশকে ওজোন স্তরের ঘনত্ব কীভাবে ডিক্রিজ হয়েছে। প্রথম আসি, দেখো 1960-এর সময় ওজোন স্তরের ঘনত্ব ছিল স্ট্র্যাটোস্ফিয়ারে, এটা আন্টার্কটিকার একটা ডাটা, 300 ডবসন ইউনিট, মানে ওকে। 1970 সালে সেটা ডিক্রিজ হয়ে হলো 250 ডবসন ইউনিট, এটাও ঠিক আছে। কিন্তু 1980 দশকে সেটা 200, এটা স্যাচুরেশন পয়েন্ট, ঠিক আছে, যাকে বলে থ্রেশহোল্ড পয়েন্ট, যেখান থেকে ঝামেলার সূত্রপাত। এরপরে 1990 দশকে সেটা 200-র নিচে নেমে যায়, 150-র কাছাকাছি আসে। এই 90 দশকে এবং 80 দশকে আন্টার্কটিকার কিছু স্থানে প্রায় 50% মতো ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তো যাই হোক, তো 90 দশকে সেটা একটা চরম পর্যায়ে যায় এবং এতটাই পাতলা হয়ে যায় যে আন্টার্কটিকার একটা বিশাল অংশ জুড়ে ওজোন স্তরের প্রায় বিনাশ ঘটে যায়। এইসব ঘটনাকে বলা হচ্ছে ওজোন হোল। এবার এর ধারণাটা কীভাবে আসলো না, বিজ্ঞানী জেসি ফারম্যান 1985 সালে তিনি তার সহযোগীদের নিয়ে আন্টার্কটিকায় একটা গবেষণা করতে যান এবং তিনি দেখেন যে সেখানকার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরে ঘনত্ব খুব পাতলা হয়ে গেছে। বিশেষ করে এই ঘটনাটা বেশি ঘটে অক্টোবর নভেম্বর মাসের দিকে, মানে যখন সাউদার্ন পোলে বা সাউদার্ন হেমিস্ফিয়ারে বসন্তকাল শুরু হয় বা গ্রীষ্মকালটা শুরুর মুখে, তখনই কিন্তু এই ওজোন স্তরটা অতিরিক্ত বেশি পরিমাণে পাতলা হচ্ছে। তো তিনি এই পাতলা হওয়ার ঘটনাকে প্রথম ওজোন হোল নামে অভিহিত করেন। কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পারেনি কেন এতটা পাতলা হচ্ছে। তার এক বছর পরে 1986 সালে ডক্টর সুসান সলোমন তিনি প্রথম এই ওজোন স্তরের পাতলা হওয়ার ঘটনাকেই বা এর জন্য পাতলা হওয়ার জন্য মূলত ক্লোরিন গ্যাসকে দায়ী করেন। তিনি বলেন যে বায়ুমণ্ডলে ক্লোরিন গ্যাস অতিরিক্ত পরিমাণে এমিশন হচ্ছে, তার জন্য ক্লোরিন গ্যাস ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে ওজোন অণুকে ধ্বংস করে অক্সিজেনে রূপান্তরিত করছে এবং ওজোন স্তরটা ধীরে ধীরে পাতলা হচ্ছে। তিনি 4টি স্টেপের কথা বলেন কীভাবে ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে। ওজোন স্তর ধ্বংসের 4টি পর্যায়। প্রথম পর্যায় হয় কি না, বায়ুমণ্ডলের নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে, আমি এখানে বায়ুমণ্ডলটা আঁকতে পারছি না, তো ধরুন বায়ুমণ্ডলের নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে
ওই ওজন ক্লোরিন গ্যাসগুলো গিয়ে শীতকালে জমা হয় এবং তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড, HCl গ্যাস, HNO3 এগুলো জমা হয়। দ্বিতীয় ধাপে কি হয় না, যেহেতু দুই মেরু অঞ্চলে এগুলো জমা হচ্ছে, ওখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা। এই শীতকালে ঠান্ডা হওয়ার জন্য এই গ্যাসীয় উপাদানগুলো জলীয় বাষ্পের সঙ্গে মিশে, যেমন ক্লোরিন নাইট্রেটটা, এখানে ছবিটা খেয়াল করো, HNO3 জলীয় বাষ্পের সঙ্গে মিশে একটা ট্রাই হাইড্রেট নাইট্রেট গঠন করে, HNO3 3H2। এটা এত ঠান্ডার জন্য একটা বরফের কেলাস রূপে অবস্থান করে, বরফের কেলাস। এর সঙ্গে HClও এই কেলাসের গায়ে কেলাসের অংশরূপে অবস্থান করে। এ দুটো পাশাপাশি অবস্থান করছে এবং এ দুটোর বিক্রিয়ায় ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটাও কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় অতিরিক্ত ঠান্ডায় ওখানে অবস্থান করছে। এবার কি হয়, অতিরিক্ত ঠান্ডার জন্য দক্ষিণ মেরু অঞ্চলে ওখানে এই কেলাসগুলো একটু ঠান্ডা, একটা উচ্চচাপ তৈরি হলে উচ্চচাপের মধ্যে অবস্থান করে এবং উচ্চচাপটা যদি খুব ঠান্ডায় তৈরি হয় তখন সেটা একটা পার্শ্ববর্তী বায়ু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হয়ে একটা আবর্ত তৈরি করে, যাকে আমরা বলি ভটেক্স। এই ভটেক্সের মধ্যে যখন কেলাসগুলো থাকছে তখন তাকে আমরা বলছি পিএসসি। এখানে লিখতে এই যে পিএসসি বা পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, ঠান্ডা বরফের কেলাস রূপে অবস্থান করছে। কিন্তু যখনই প্রাক বসন্ত, তৃতীয় ধাপে আসি, যখন প্রাক বসন্ত পর্যায়ে আসে, সূর্যালোক প্রথম উদিত হচ্ছে, সূর্যালোক মোটামুটি আঁকার চেষ্টা করেছি, সূর্যালোক প্রথম উদিত হয়, তখন হয় কি না, এই যে ক্লোরিনটা, এই ক্লোরিন ইউভির সংস্পর্শে এসে সক্রিয় হয়ে যায়, সক্রিয় হয়ে জায়মান ক্লোরিন বা ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে। এটা খুবই সক্রিয়। আমি একটা ডাটা বলি, একটা ক্লোরিন অণু বা পরমাণু 10 লক্ষ ওজন অণুকে বিক্রিয়া করে ধ্বংস করতে পারে, তারপরে সে স্টেবল পর্যায়ে আসে। মানে বিশাল পরিমাণ ক্ষতি, এত বেশি পরিমাণ ওজন স্তর ক্ষতি অন্য কোনো একক গ্যাস করতে পারে না। তো যাই হোক, তো এই সক্রিয় ক্লোরিন যেটা তৈরি হলো, এই সক্রিয় ক্লোরিন বায়ুমণ্ডলে ওখানে উপস্থিত O3 অণুর সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন অক্সাইড একটা গঠন করছে আর অক্সিজেনকে মুক্ত করছে। এই ক্লোরিন অক্সাইড পরবর্তীকালে আবার যদি করে ClO, আবার একটা জার্মান অক্সিজেন ওখানে তৈরি হচ্ছে, তার সঙ্গে বিক্রিয়া করে আবার সক্রিয় ক্লোরিন তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। এটা আবার গিয়ে বিক্রিয়া করবে এই O3-র সঙ্গে। এইভাবে বিক্রিয়ার প্রসেসটা অনবরত হতে থাকে প্রায় 10 লক্ষ বার। তারপরে গিয়ে ক্লোরিন অণুটা স্টেবল পর্যায়ে Cl2 পর্যায়ে পৌঁছয় এবং তার ধ্বংস করার ক্ষমতা চায়। কিন্তু ইতিমধ্যে এই যে 10 লক্ষ বার বিক্রিয়া করা মানে অনেকটা পরিমাণ ওজন স্তর এ ধ্বংস করতে পারে। তো এই গেল ওজন হোল সৃষ্টির প্রক্রিয়াটা, কীভাবে ওজন হোলটা তৈরি হচ্ছে। এবার আসি, বায়ুমণ্ডলেও ওজন কিন্তু স্বাভাবিকভাবে তৈরি হয় এবং স্বাভাবিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এটা কী ধরে দেখব, সেখানে একটা জিনিস আছে যে বায়ুমণ্ডলে মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার উচ্চতায়, ঠিক আছে, অতি বেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন অণু, আমি এখানে বিক্রিয়াটা দিচ্ছি, অক্সিজেন অণু এটা আছে ইউভির প্রভাবে দুটো জায়মান অক্সিজেনে পরিণত হয়। এটা মানে সক্রিয় পরমাণু, মানেই সক্রিয়, সেটা সবসময় আরেকটা পরমাণুকে খুঁজে স্টেবল হওয়ার চেষ্টা করে। এবার এই সক্রিয় পরমাণুটা পার্শ্ববর্তী আরেকটা অক্সিজেন অণুর সঙ্গে মিশে হয়ে যাচ্ছে O3 অণু বা ওজন অণু ফর্ম করছে। এখানে M একটা দিয়েছি, M হচ্ছে একটা আলাদা কণা যেটা প্রয়োজন অনুঘটকের মতো কাজ করে, এটা পরবর্তীকালে থেকে যায়, আবার একটা বিক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে আবার অক্সিজেন তৈরি করে। এইভাবে কিন্তু বায়ুমণ্ডলে অনবরত ওজন তৈরি হচ্ছে। এবার এগুলো তৈরি হচ্ছে, বেশিরভাগ তৈরি হচ্ছে কিন্তু ক্রান্তীয় অঞ্চলের দিকে, তারপরে ওগুলো দুই মেরু অঞ্চলের দিকে সরে যাচ্ছে, গিয়ে ওই অঞ্চলে বেশি জমা হচ্ছে। এটা খুব ভালো, এটা স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশান জিনিসটা কি? ডিস্ট্রাকশান হচ্ছে ধ্বংস। ওজন দুরকমভাবে ধ্বংস হয়। এক, ন্যাচারাল প্রসেস, স্বাভাবিকভাবে যেমন ওজন তৈরি হয় তেমনি ধ্বংস হয়, ডিসকাস পরে করছি। আরেকটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক প্রসেস, যেটা মানুষ দেয়। এই প্রক্রিয়াটাকে হচ্ছে মানুষ দেয়, মানুষ এই প্রসেসটাকে করছে। আর এর জন্যই ওজন স্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্রকৃতি যেটা ক্ষয় করছে সেটা অনায়াসে প্রকৃতি কিন্তু পূরণ করে দিতে পারছে। কি হয় না, প্রকৃতি স্বাভাবিকভাবে
বায়ুতে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড আছে, সেগুলোর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন একটা মনোক্সাইড গঠন করছে এবং অক্সিজেন মুক্ত করছে অক্সিজেন ওজন অণুর সঙ্গে। যেমন ধরো এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা বিক্রিয়া দিচ্ছি আমি, O3 প্লাস N2O বিক্রিয়া করে NO প্লাস O2 গঠন করে দিল, ঠিক আছে। 2NO করলে এটা ব্যালেন্সটা করার দরকার নেই, ব্যালেন্স কেমিস্ট্রির লোকজন করবে, আমরা তীর চিহ্ন দিয়ে ছেড়ে দেবো। ওকে, তো যাই হোক, আবার এনোটা বিক্রিয়া করছে কোনো জার্মান অক্সিজেনের সঙ্গে, NO2 হয়ে স্টেবল অবস্থায় আসছে, এতে কোনো অসুবিধা নেই। এছাড়া বায়ুমণ্ডলে O3 অণুটা সিম্পল, এখানে যেমন দেখো লিখে দিয়ে রেখেছি, O3 অণু ইউভিরের দ্বারা O2-তে ভাঙছে, জার্মান অক্সিজেন ভাঙছে। আবার সেটা কোনো সময় O3 চলে আসে, O2টা আবার অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, চলে আসে, কিংবা O2টা আলাদা থেকে যেতে পারে, আরেকটা জার্মান অক্সিজেন আরেকটা সঙ্গে মিলিত হতে পারে, হয়ে আবার O2 গঠন করতে পারে। এটা অনবরত হতে থাকছে, কোনো সময় অক্সিজেন টোটাল হয়ে থেকে যাচ্ছে, কোনো সময় O3-তে আবার ফিরে আসছে, এটা চলতে থাকছে। নেক্সট যেটা সমস্যা সেটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক প্রসেস, বা একবারে বলতে পারো মানুষের কৃতকর্মের ফলে কিছু যে ধ্বংস, এটা খুব মারাত্মক। এর কয়েকটা থিওরি আছে। একটা হচ্ছে ক্লোরিন তত্ত্ব, আমি একটু লিখছি, প্রথম যে তত্ত্ব সেটা আমি উপরটা একটু মুছে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ক্লোরিন তত্ত্ব। ক্লোরিন তত্ত্ব, এই তত্ত্ব কি? তত্ত্বটা আগে আলোচনা করেছি না। প্রসেসটা যেটা ছিল যে বায়ুমণ্ডলে ক্লোরিন অণুটা যাবে, এখানে এই লেখাটা করছি, এই Cl2 ইউভিরের প্রভাবে ভেঙে জায়মান ক্লোরিন তৈরি করছে। আবার সেটা Clটা একটুখানি মুছে দিই, O3-র সঙ্গে বিক্রিয়া করছে, O3-র সঙ্গে বিক্রিয়া করে ClO প্লাস O2 তৈরি করছে। আবার কোনো কোনো সময় কোনো যেমন ClO প্লাস ClO যুক্ত হয়ে Cl2 প্লাস O2 তৈরি করছে, কিংবা জার্মান অক্সিজেনের সঙ্গে একটা ClO বিক্রিয়া করছে, ClO প্লাস এখানে বিক্রিয়া করে তৈরি করে নিচ্ছে Cl প্লাস O2। দেখো এই প্রসেসগুলোতে কিন্তু কোনো সময় স্টেবল অবস্থায় চলে আসছে Cl2, আবার কোনো সময় জায়মান ক্লোরিন তৈরি হচ্ছে। যখন এটা তৈরি হচ্ছে সে কিন্তু আবার বিক্রিয়া করবে এর সঙ্গে। এইভাবে এই প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকে এবং এটা খুব লেন্দি, দীর্ঘ সময় ধরে হয়, অনেক বেশি পরিমাণ ওজন অণুকে ধ্বংস করতে পারে। নেক্সট হচ্ছে সালফেট তত্ত্ব। সালফেট তত্ত্ব কি না, আমি এখানে এক ছোট্ট করে লিখে রেখেছি না, ওজন অণু বায়ুমণ্ডলে যে সালফার আছে, সালফার যে অক্সাইডগুলো আছে তার সঙ্গে বিক্রিয়া করে SO2 তৈরি করছে, দুটো অক্সিজেন অণু তৈরি করছে, জার্মান অক্সিজেন তৈরি করছে, সেটা আবার বিক্রিয়া করে আবার ওজন অণু ধ্বংস করছে। এইভাবে এই প্রক্রিয়াটাও অনবরত চলতে থাকে, এর ফলেও কিন্তু ওজন অণু ধ্বংসপ্রাপ্ত হয়। সালফেটটা কি, আমরা কলকারখানা থেকে বা গাড়ি ঘোড়া থেকে যেসব ধোঁয়া নির্গত করি তার মধ্যে এই সালফেটগুলো থাকে। আর ক্লোরিনটা কোত্থেকে বেশি পাচ্ছি না, মূলত আমাদের যেসব ফ্রিজিং সিস্টেমগুলো আছে, যেমন রেফ্রিজারেটর, বাড়ি ফ্রিজ যাকে বলছি, এসি মেশিন, বড় বড় কোল্ড স্টোরেজের হিমায়ন যে যন্ত্র, সেখানে অনেক বেশি পরিমাণ তৈরি হচ্ছে, ক্লোরিন গ্যাস বা CFC গ্যাস তৈরি হচ্ছে। যদিও রিও ডি জেনেরোতে বসুন্ধরা যে সম্মেলন হয়েছিল সেখানে একটা চুক্তি হয়েছিল, মন্ট্রিয়াল চুক্তি বলে, সেখানে ওজন স্তর বাঁচানোর জন্য CFC গ্যাসের নির্গমন বন্ধ করার একটা চুক্তি হয়েছিল। একটু ভুল বললাম, কানাডার মন্ট্রিয়ালে চুক্তিটা হয়েছিল, ঠিক আছে। তো তাকে বলছে মন্ট্রিয়াল চুক্তি। তার চুক্তির ফলে ম্যাক্সিমাম দেশগুলো এখন CFC গ্যাসটা ইউজ করা বন্ধ করে দিয়েছে এবং তার পরিবর্তে এই CFC গ্যাস ইউজ করে, যেটা তুলনামূলক কম ক্ষতিকর, কম ক্ষতিকর। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে নাইট্রোজেন তত্ত্ব। নাইট্রোজেন তত্ত্ব কি, এখানেও ওই যে নাইট্রাস অক্সাইড থাকছে, একটু যদি ক্যামেরায় দেখতে পাও না, আমি উপরের দিকে আবার লিখছি নাইট্রোজেন তত্ত্ব, N2 তত্ত্ব। এখানে কি না, O3 অণুটা এই নাইট্রাস অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করছে, প্লাস দুটো আবার নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করছে। এটাও যদি জার্মান অক্সিজেনের সঙ্গে পায় আবার NO2-তে পরিবর্তিত হচ্ছে।
তো এইভাবে কি হয় না, এই নাইট্রোজেনটাও আমরা বায়ুমণ্ডলে পাঠাচ্ছি আমাদের কলকারখানা থেকে, গাড়ি ঘোড়া থেকে, এইসব গ্যাসগুলো যাচ্ছে। মানে এই যে গ্যাসগুলো যেগুলো ক্ষতি করছে, এগুলো সবই আমরা আমাদের ভোগ ব্যয় করার জন্য, আমাদের জীবনযাপন করানোর জন্য আমরা কলকারখানা থেকে বা গাড়ি ঘোড়া থেকে উৎপত্তি করছি এবং সেটা বায়ুমণ্ডলে এমিট করছি। সেই জন্যই ক্ষতিটা হচ্ছে, এটা অতিরিক্ত ক্ষতি। আর মূলত এই ক্ষতির জন্যই বায়ুমণ্ডলের ওজোন স্তর বেশি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ওকে, আশা করি বোঝা গেছে। ভিডিওগুলো একটু ছোট করতে হয়, 15 মিনিটের মধ্যে রাখি। পরে নেক্সট ডেতে ক্লাস 10-এর জন্য আর একটা ভিডিও বানাবো। ওকে, সেখানে দেখাবো ওজোন স্তর ক্ষয়ের প্রভাবটা কী। ওকে, আচ্ছা স্টুডেন্টস, আজকে এখন পড়াবো ইম্প্যাক্ট অফ ওজোন ডিপ্লেশন বা ওজোন স্তর ক্ষয়ের প্রভাব। মূলত এটা ক্লাস 10-এর জন্য, এবং ক্লাস 12-এর ছেলেরাও যদি দেখতে চাও সেম কোনো অসুবিধা নেই, তোমাদেরও এটা কাজে লাগবে। তো প্রথম আগের ভিডিওতে আমি বলেছি যে ওজোন স্তর কীভাবে ক্ষয় পাচ্ছে, ওজোন হোল কী হচ্ছে। সেই ভিডিওতে অতটা সময় ছিল না, তাই এই ভিডিওতে আমি আসবো এই ওজোন স্তর ক্ষয়ের প্রভাবটা কী আসছে। তো প্রথম যে প্রভাব, ওজোন স্তর ক্ষয় হলে আমাদের পরিবেশ এবং জীবজগৎ এই দুতরফেরই প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আমি বোর্ডে একটা চার্ট করেছি, একটু চার্টটা খেয়াল করে নাও, চাইলে স্ক্রিনশট করেও নিতে পারো, নিলে কি হবে পরে টুকতে খাতায় সুবিধা হবে। তো দুরকমভাবে হবে, একটা হচ্ছে পরিবেশের ওপর প্রভাব, নেক্সট হচ্ছে জীবজগতের উপর প্রভাব। জীবজগতের উপর প্রভাবটাকে আবার আমি 3 ভাগে ভাগ করেছি, 1 উদ্ভিদ, 2 প্রাণী, 3 স্পেশাল মানুষ। তো আসি প্রথম যেটা হবে সেটা আসি পরিবেশের উপর প্রভাব কি হবে। পরিবেশের উপর প্রভাব প্রথমে আসি অ্যাসিড বৃষ্টি। যত ওজোন স্তরটা পাতলা হবে তত পৃথিবীতে অ্যাসিড বৃষ্টির পরিমাণ বাড়বে। কেন আমরা যে এমিশন করছি যে HCl গ্যাস বা HNO3, ওগুলো তখন অ্যাসিড বৃষ্টি রূপে প্রকৃতির বুকে ঝরে পড়বে। আর আমরা জানি অ্যাসিড বৃষ্টি হলে কি হয়, সেই ফলগুলো হবে, জলাশয়ের মাছ মারা যাবে, চাষের জমিতে অ্যাসিড বৃষ্টি হলে চাষের ফসল নষ্ট হবে, এইভাবে কিন্তু ক্ষতিগুলো হতে থাকবে। নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্র বিনষ্ট। যখন পুকুর কিংবা সমুদ্রে কিংবা স্থলভাগে অ্যাসিড বৃষ্টি হয় কিংবা টেম্পারেচার বৃদ্ধি পায় তোমার ইউভি রেটে বেশি আসার জন্য, তখন যে স্বাভাবিক বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্র কিন্তু বিঘ্নিত হবে। সাপোজ জলাশয়ে বেশি পরিমাণে অ্যাসিড বৃষ্টি হলো, সেক্ষেত্রে কী হবে না, ছোটো ছোটো জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন এগুলো মারা যাবে। যখন এগুলো মারা যাবে টোটাল উৎপাদকটা ওখানে মরে গেল। এর ফলে পরবর্তী লেভেলে যে ফুড চেনে, খাদ্য শৃঙ্খলে যে ধাপে ধাপে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এইভাবে ধাপে ধাপে যে খাদ্যগুলো আছে তারাও কিন্তু ধীরে ধীরে মারা যাবে। ফলে সামগ্রিকভাবে টোটাল ইকোসিস্টেমটা ধ্বংস হবে। যদি সমুদ্র জলের টেম্পারেচার বাড়ে, ইউভি রে বেশি আসলে পৃথিবীর টেম্পারেচার বাড়বে। এর ফলে কি হয় না, সমুদ্রের টেম্পারেচার বাড়লে কিছু প্রাণী বা উদ্ভিদ আছে এগুলো আবার মারা যাবে। একটা ছোট উদাহরণ দিই, যেমন কচ্ছপ, গ্রেট ব্যারিয়ার রিফে একেবারে কচ্ছপ আছে, আমাদের এই অলিভ রিডলে জাতীয় প্রজাতির কচ্ছপ। এদের একটা ডিম পাড়ার সময়, ডিম যে পাড়ে বাচ্চা হওয়ার একটা কন্ডিশন আছে, টেম্পারেচার জলের যদি 20 ডিগ্রির বেশি হয় বেশিরভাগটা মেয়ে হয়ে যায়, 20 নিচে হলে ছেলে হয়। এবার যদি টেম্পারেচার ঠিক থাকে 19, 20, 21-এর মধ্যে থাকে তাহলে ঠিকঠাক হবে। কিন্তু যদি টেম্পারেচার এর থেকে বেড়ে গেল, দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে মেয়ের সংখ্যা বেড়ে গেল, ফলে কি পুরুষের সংখ্যা কমে যাবে। এর ফলে আবার স্বাভাবিক যে প্রজনন যে প্রসিডিওর সেটা ব্যাহত হবে এবং ধীরে ধীরে টোটাল প্রজাতির সংখ্যা কমে যাবে। তো যাই হোক, সেটা পরে আলোচনা করব, প্রাণী জগতের ক্ষেত্রে আমি তখন আলোচনা করব। নেক্সট আছে স্ট্র্যাটোস্ফিয়ার। যদি ওজোন স্তরটা বিনষ্ট হয়ে যায় তাহলে আলটিমেট দেখা যাবে যে একটা সময় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটাই আর থাকছে না। যখনই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা থাকবে না তখন কিন্তু পৃথিবীর যাবতীয় গোলযোগ শুরু হবে। বায়ুমণ্ডলে যে আমরা যে ওয়েদারের কন্ডিশন দেখি, এই জিনিসগুলো হয়তো উলটপালট হয়ে যাবে। ঠিক আছে, এতে কি হবে না, টোটাল সমগ্র পৃথিবীটাই জীবজগতের পক্ষে, শুধু মানুষ নয়, মানুষ তো তার জীবজগতের একটা ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশ, 87 লক্ষ প্রাণীর মধ্যে মানুষ একটা, তো সমস্ত জীবজগতে
ধ্বংসের মুখে চলে যাবে। আচ্ছা, তো যাই হোক, তা এগুলো পরিবেশের উপর। নেক্সট আসি জীবজগৎ। এবার সরাসরি ইম্প্যাক্ট আমাদের উপর কী প্রভাব আসছে, আমাদের উপর কী প্রভাব আসছে দেখো। প্রথম আসি উদ্ভিদের উপর কী প্রভাব পড়বে। উদ্ভিদের উপর কী প্রভাব পড়বে না, উদ্ভিদের প্লাঙ্কটন, জলাশয়ে, পুকুর বা যেগুলো জলজ বাস্তুতন্ত্র আছে, সেটা জলজ মেরিনো হয়, মানে সামুদ্রিক বাস্তুতন্ত্র। তো সমস্ত জায়গায় প্লাঙ্কটনগুলো ধ্বংস হবে। ছোট ছোট প্লাঙ্কটন, যাকে বলি আমরা ফাইটো প্লাঙ্কটন, যেগুলো উদ্ভিদ প্লাঙ্কটন। এরপরে আছে ছোট প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটন আমি এখানে আলোচনা করব, উদ্ভিদে আমি ফাইটো প্লাঙ্কটন নিয়ে আলোচনা করছি। তো ফাইটো প্লাঙ্কটনগুলো মারা যাবে। যখনই ফাইটো প্লাঙ্কটনগুলো মারা যাবে, তখন সেই এলাকার সমস্তই ধ্বংস হবে, সমস্ত ইকোসিস্টেমটা ধ্বংস হবে। নেক্সট আসি সালোক সংশ্লেষ। আমাদের বড় উদ্ভিদ, আমরা চাষবাস করি বা বড় জাতীয় উদ্ভিদের সালোক সংশ্লেষ বিঘ্নিত হবে ইউভি রে বেশি আসলে। এর ফলে কী হবে না, ফসল ভালো উৎপাদন হবে না, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, গাছ মারা যাবে। এবং উদ্ভিদ মারা গেলে কি আমরা বেঁচে থাকবো? আমরাও যাবো তার মধ্যে, আমরাও তো তার বাইরে নেই। কোনো প্রাণীর নিজস্ব খাদ্য তৈরি করতে পারে না। প্রতিটা প্রাণী খাদ্যের উপর হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষ, যে কোনোভাবে হোক, কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে এটা গেলে এটাও যাবে। তো নেক্সট আসি প্রাণীদের ক্ষেত্রে কি হয় না, প্রজনন ক্ষমতা কমে যাবে। বিশেষ করে যেগুলো ছোট ছোট প্রাণী, যেমন ছোট পাখি, কিছু উভচর প্রাণী, এদের প্রজনন ক্ষমতা খুব দ্রুত কমবে। কেন, সামান্য টেম্পারেচার বৃদ্ধি কমেই বা ইউভি রে বেশি আসাতে এবং কমাতে এদের প্রজনন ক্ষমতা কমে যাবে। যখনই এদের প্রজনন ক্ষমতা কমে যাবে, তখন কি না, এদের বংশ বৃদ্ধি হবে না। তাহলে এক একটা প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। নেক্সট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ইউভি রে বেশি আসলে জীবদেহের যে স্বাভাবিক ইমিউনিটি সিস্টেম, যাকে আমরা বাংলায় বলছি রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ধরো আমরা যে বেঁচে আছি, আমাদের চারপাশে কোটি কোটি, আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি, হয়তো দেখা যাবে আমি কয়েক লক্ষ কোটি ভাইরাস ব্যাকটেরিয়া খেয়ে নিয়েছি, আমার পেটে ঢুকেছি, কিন্তু আমার দেহের ইমিউনিটি সিস্টেম সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিয়ে আমাকে টিকিয়ে রেখেছে। এটা স্বাভাবিক, প্রতিটা জীবের থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা। যখনই ইউভি রে বেশি আসবে, তখন এই যে ইমিউনিটি সিস্টেম, এটা ফল করবে, এটা কমে যাবে। ফলে কী হয়, একটা সামান্য রোগ আসলো, তাতেই মারা যাব। এতে কী হবে, ধীরে ধীরে কোনো একটা প্রজাতি নষ্ট হয়ে যাবে। নেক্সট আসি মানুষের কি আছে না, ত্বকের ক্যান্সার। আমরা যারা নিরক্ষীয় অঞ্চলের দিকে থাকি, সেখানে কি দেখছি না, আমাদের গায়ের রঙটা একটু বেশি কালো। কেননা আমাদের ত্বকে মেলানিন বেশি। আবার যারা কিছুটা মেরুর দিকে আছে, তাদের দেখবো ওটা ফর্সা, দেখতে সুন্দর, আমরা দেখতে কালো, আরও আমাদের থেকে আরও বেশি কালো, একদম নিরক্ষীয় অঞ্চলে আছে। যত মাঝখানে নিরক্ষরেখা ধরবে, উপর দিকে বা নিচের দিকে যাবে, ধীরে 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 গায়ের কালার কালো, হালকা, মানে আমাদের মতো বাদামি, তারপরে সাদা। কেন না, বেশি তাপ পাচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, ফলে সেখানে বেশি কালো। কেন, ত্বককে ইউভি রে থেকে প্রোটেক্টের জন্য ত্বক বেশি পরিমাণে মেলানিন উৎপন্ন করছে, তাই কালো। আমাদের একটু উচ্চ অক্ষাংশে আছি, মানে 20-22-30-এর কাছাকাছি আমরা আছি, আমাদের অতটা আসে না, আমাদের তাই একটু বাদামি টাইপের, একটু কম উৎপন্ন হয়। আর একদম নাতিশীতোষ্ণ অঞ্চলে সেখানে কি, সেখানে সূর্যরশ্মি খুব কম পৌঁছয়, ফলে তাদের অত মেলানিনের প্রয়োজন হয় না, তারা ফর্সা। যখনই এই ইউভি রেটা বেশি আসবে, যেহেতু মেলানিন যাদের কম, আমাদের হয়তো অতটা ক্ষতি হবে না, আমরা এমনিতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ফর্সা টাইপের লোক, তাদের কিন্তু ত্বকে বেশি ইউভি রে প্রবেশ করলে ত্বকের ক্যান্সার হবে। যে ক্যান্সারটা একটা নাম আছে মেলানোমা। এখন দেখবি